আপনি কি জানেন যে যখন আমরা চশমা ব্যবহার করি তখন লোকেদের মধ্যে আমাদের ব্যাপারে এক আলাদা চিন্তাধারা তৈরি হয়ে যায়? কিন্তু কি? আচ্ছা, এটি না জানা থাকলে আপনি এটি তো অবশ্যই জানেন যে কাউকে ভয় দেখিয়েও আপনি তাকে আপনার প্রতি ইমপ্রেস করাতে পারেন। কিন্তু কিভাবে? যদি এই প্রশ্নগুলির উত্তর আপনার জানা না থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজ এই ভিডিওটিতে আপনি এমন 10টি ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল ফ্যাক্টের ব্যাপারে জানতে চলেছেন যেগুলিকে জেনে আপনি অবাক হয়ে যাবেন। সো লেটস বিগিন। নাম্বার 1, যদি আপনি কাউকে ইমপ্রেস করতে চান এবং আপনি চান যে সে যেন আপনাকে পছন্দ করতে শুরু করে, তো আপনি তার সাথে কোনো ভয়ানক জায়গায় ঘুরতে যান যেখানে যেন তার হার্টবিট বেড়ে যায় এবং সে আপনার সাথে থাকার কারণে যেন ভয় না পায়। ফর এক্সাম্পল, আপনি তার সাথে কোনো হরর মুভিকে দেখতে পারেন বা কোনো হাইট জায়গায় ঘুরতে যেতে পারেন। বিলিভ মি, সেই ব্যক্তি আপনাকে পছন্দ করতে শুরু করে দেবে। অ্যাকচুয়ালি সামনের ব্যক্তিকে যে কাজগুলি করতে ভয় লাগে সেই কাজগুলিকে করার সময় যদি তার পাশে কেউ থাকে তো ব্যক্তি তাকে ট্রাস্টের চোখে দেখতে শুরু করে, যার কারণে সে সাবকনসিয়াসলি আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়। নাম্বার 2, আমাদের মধ্যে থেকে অনেকেই আছে যাদের চশমার প্রয়োজন হয় না কিন্তু তবুও তারা চশমা পরে। মাঝে মধ্যেই আমরা রোদ এবং ধুলোবালির কারণে চশমা ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন যে চশমা পরার পর লোকেরা আপনাকে ইন্টেলিজেন্ট এবং স্মার্ট মনে করতে শুরু করে? একটি সায়েন্টিফিক স্টাডি অনুযায়ী পৃথিবীর প্রায় 30% ইন্টেলিজেন্ট এবং স্মার্ট লোকেদের জিন্স এমন রয়েছে যে তাদের চোখে চশমার প্রয়োজন পড়ে। এই জিন্সের কথাটি বাদ দিয়ে বললেও এমন বহু রিসার্চে পাওয়া গেছে যে কোনো কারণ ছাড়াই চশমা পরা লোকেরাও বাকি লোকেদের কাছে অনেক ইন্টেলিজেন্ট এবং স্মার্ট দেখায়। কিছু কিছু লোকেরা চশমা পরা লোকেদের অনেক পরিশ্রমী এবং সৎ মনে করে। আপনারও কি চশমা ব্যবহার করার অভ্যেস রয়েছে? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ফ্যাক্ট নম্বর 3, আপনি হয়তো মলস বা অনলাইনে অলমোস্ট সব প্রাইস ট্যাগে এই 49 বা 99 কে দেখেছেন, কিন্তু আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন যে মার্কেটাররা এইরকম প্রাইস ট্যাগকে কেন সেট করে? 1 টাকা কম করে দিলে কি তাদের প্রোডাক্টের সেলিং বেড়ে যাবে? অ্যাকচুয়ালি এই ট্রিকটিকে আমাদের ব্রেনকে বোকা বানানোর জন্য করা হয়, কারণ আমরা যখনই কোনো নাম্বারস বা প্রাইসকে দেখি তো আমাদের ধ্যান সবথেকে প্রথমে তার ফার্স্ট ডিজিটটির উপর পড়ে, আর ফার্স্ট ডিজিটটিকে দেখেই আমরা সেই নাম্বারটির 50% অনুমান করে নিই। ফর এক্সাম্পল, 1999কে আমরা 1000-এর রেঞ্জ মনে করি, 1499কেও আমরা 1000-এর রেঞ্জেই দেখি। কিন্তু যদি এটিকে 1 টাকা বাড়িয়ে 2000 লেখা হয় বা এটিকে 1 টাকা বাড়িয়ে 1500 লেখা হয়, তখন আমাদের ব্রেন এটিকে 2000 আর এটিকে 1500 রেঞ্জে দেখতে পায়। অর্থাৎ প্রাইজে কেবলমাত্র 1 টাকার ডিফারেন্স আমাদের ব্রেনে 1000 এবং 500 ডিফারেন্স বাড়িয়ে দেয়, আর আমরা এটিকে সস্তা মনে করে কিনে নিই। ফ্যাক্ট নম্বর 4, আমাদের হিউম্যান নেচারে আগে থেকেই অনেক জিনিস সেট থাকে যাকে বায়াসিং বলা হয়, আর এইরকমই একটি বায়াসিং এর নাম হলো কনফার্মেশন বায়াস। কনফার্মেশন বায়াসে যে জিনিসটিকে আমাদের ঠিক মনে হয় সেটিকেই আমরা সবসময় ঠিক মানতে শুরু করি এবং সেটিকে সকলের সামনে সঠিক প্রমাণ করারও চেষ্টা করি। সেটি ভুল হওয়া সত্ত্বেও যদি একবার আমাদের ব্রেন সেটিকে ঠিক মনে করে নেয় তো সেটি যে ভুল তা একসেপ্ট করা খুবই কঠিন হয়ে পড়ে। ফর এক্সাম্পল, আপনার ব্রেন যদি মেনে নেয় যে এ নামের পলিটিক্যাল পার্টিটি বি নামের পলিটিক্যাল পার্টির থেকে বেশি শক্তিশালী ও ভালো, তো এবার আপনার মস্তিষ্ক এবং আপনি লোকেদের সামনেও এই কথাটিকেই প্রমাণ করার চেষ্টা করবেন। আপনি ইন্টারনেটে সেই পার্টির ভালো দিকগুলিকে বেশি সার্চ করবেন, শেয়ার করবেন ও আপনি সেই পার্টিকে প্রমোটও করবেন। সেই পার্টির ব্যাপারে আমাদের চিন্তাধারা ঠিক না হলেও, মানে পার্টি ভালো না হলেও, আমরা সবসময় সুযোগ খুঁজে বেড়াই এবং লোককে বোঝানোর চেষ্টা করি যে আমি যা ভাবছি সেটাই ঠিক। এই জন্যেই এই সাইকোলজিটিকে বুঝে নিজের থটসকে অ্যানালাইজ করে দেখা উচিত যে আপনি যেটিকে ঠিক মনে করছেন সেটি কেবলমাত্র কনফার্মেশন বায়াস নয় তো। 5, একদিন আমি ফেসবুকে একটি পোস্ট দেখেছিলাম যে একজন মেল এবং একজন ফিমেল কোনোদিনই বেস্ট ফ্রেন্ড হতে পারে না, তাদের মধ্যে থেকে কেউ না কেউ লাভ করেই ফেলবে অপরকে। হয়তো আপনিও দেখেছেন এরকম কোনো পোস্ট। এই কথাটি সত্য হলেও সম্পূর্ণ সত্য নয়। একজন মেলের দৃষ্টিভঙ্গিতে মেল এবং ফিমেল বেস্ট ফ্রেন্ড না হতে পারলেও একজন ফিমেলের দৃষ্টিভঙ্গিতে এটি পসিবল। ইনফ্যাক্ট কিছু ফিমেলসের ফ্রেন্ড সার্কেলে তো ফিমেল থেকে বেশি মেল ফ্রেন্ড রয়েছে। যদিও এই ব্যাপারটিকে আমাদের সোসাইটি খুব একটা পছন্দ করে না, কিন্তু সাইকোলজিক্যালি একজন ফিমেলের বেশি মেল ফ্রেন্ড থাকা অনেক বেনিফিশিয়াল। সাইকোলজির হিসেবে যে সকল ফিমেলদের মেল ফ্রেন্ড বেশি থাকে সেই সকল ফিমেলদের মুড মোস্ট অফ দ্য টাইম ভালো থাকে। এরা বাকি ফিমেলদের তুলনায় অনেক বেশি রিল্যাক্সড এবং টেনশন ফ্রি থাকে। এই ধরনের ফিমেলরা অনেক ওপেন মাইন্ডেড হয়
এবং এদের মধ্যে রেসপন্সিবিলিটিও অনেক গুণ বেশি থাকে। ফ্যাক্ট নম্বর 6, বেশ কয়েকটি সায়েন্টিফিক রিসার্চে পাওয়া গেছে যে একজন ফিমেলের ব্রেন একজন মেলের ব্রেনের তুলনায় প্রায় 9% ছোট হয়। কিন্তু অবাক করার কথা হলো এই যে ব্রেনের সাইজ কম হওয়া সত্ত্বেও এদের লজিক্যাল এবং রিজনিং এবিলিটি একজন মেলের সমান হয়। অ্যাকচুয়ালি ফিমেলদের ব্রেন মেলদের ব্রেনের তুলনায় অনেক ডেন্স অর্থাৎ ঘন হয়। ফ্যাক্ট নম্বর 7, আপনি কি জানেন যে কোনো জিনিসের গন্ধকে সেন্স করার অর্থাৎ স্মেল পাওয়ার একজন পুরুষের তুলনায় একজন মহিলার বেশি থাকে? হ্যাঁ, শুনে অদ্ভুত মনে হলেও এটাই সত্য। একজন মেলের তুলনায় একজন ফিমেলের স্মেল পাওয়ার অনেক বেশি থাকে। ফ্যাক্ট নম্বর 8, এই ফ্যাক্টটি বেশ ইন্টারেস্টিং রয়েছে। সাইকোলজির হিসেবে যদি আপনি আপনার ক্রাশ বা কোনো বন্ধুকে ইমপ্রেস করতে চান তো সবথেকে প্রথমে আপনি এটি অবজার্ভ করুন যে আপনার মধ্যে এবং তার মধ্যে কোন কোন জিনিস প্রায় সেম রয়েছে। ফর এক্সাম্পল, কোনো হবি, কোনো ফেভারিট কালার, কোনো ফেভারিট বই বা আপনার ব্যাকগ্রাউন্ড, যে জিনিসগুলি আপনাদের দুজনের মধ্যে সিমিলার রয়েছে সেই জিনিসগুলিকেই আপনি ফোকাস করুন এবং তার সাথে সেই জিনিসগুলির ব্যাপারেই গল্প করুন। কেন? কারণ সাইকোলজি অফ অ্যাট্রাকশনের হিসেবে আমাদের হিউম্যান নেচার সেই সকল লোকেদেরকেই বেশি পছন্দ করে যাদের টেস্ট আমাদের মতো হয়, এক কথায় যারা আমাদের মতো হয়। নম্বর 9, সাইকোলজি বলে যে যদি আপনি কোনো কিছু লেখার সময় নিজের পেনে বেশি প্রেসার দিয়ে লেখেন এবং আপনার হ্যান্ডরাইটিং খুব ঘন হয় তো তার মানে হলো এই যে আপনি নিজের কমিটমেন্টকে পূরণ করেন এবং আপনি নিজের কাজকে সিরিয়াসলি ভাবে করেন। কিন্তু যখন কেউ আপনার কাজকে নিয়ে ক্রিটিসাইজ করে তো আপনি তাকে কিছু বলেন না। কিন্তু এরই অপর দিকে যদি আপনি হ্যান্ডরাইটিং এর সময় পেনে কম প্রেসার দিয়ে লেখেন এবং আপনার হাতের লেখা অনেক ফাঁকা হয় তো তার মানে আপনি অনেক দয়ালু স্বভাবের ব্যক্তি এবং আপনার সেন্সিটিভিটি অন্যান্য লোকেদের তুলনায় অনেক বেশি, কিন্তু আপনার মধ্যে ডিটারমিনেশনের একটু অভাব রয়েছে। ফ্যাক্ট নম্বর 10, জেলাস ফিল করা অর্থাৎ অপরকে দেখে হিংসে করা আমাদের হিউম্যান নেচারের একটি ন্যাচারাল হ্যাবিট। আর এই হ্যাবিটটির মেন কারণ হলো আমাদের দুঃখ। যখন আমরা অপরকে আমাদের তুলনায় বেশি সাকসেসফুল বা এস্টাবলিশড দেখতে পাই তখন আমরা ভাবি যে আমরাও তো অনেক পরিশ্রম করছি, তবুও আমাদের কাছে একটি বেটার লাইফ নেই কেন। এই কথাগুলিকে ভাবতে ভাবতে আমরা দুঃখী হয়ে যাই আর আমরা আমাদের ফেলিয়ারের কারণ সেই ব্যক্তিকে মনে করা শুরু করি, যার কারণে আমরা তাকে দেখে হিংসে করতে থাকি। তাই যখনই আপনার মধ্যে কারো প্রতি হিংসে ভাব বেড়ে যাবে তখন আপনি শান্ত মস্তিষ্কে এটি ভাবুন যে আপনার কোন জিনিসটির কারণে দুঃখ হচ্ছে, আর নিজের দুঃখকে জেনে যাওয়ার পর ভাবুন যে আমি কিভাবে এই দুঃখকে দূর করতে পারবো। এই প্রশ্নটি করা মাত্রই আপনার ব্রেন আপনাকে বলবে যে ভাই, প্রথমে তুই হিংসে করা বন্ধ কর, নিজের গোলকে পূরণ করার পিছনে লেগে পড়, তোর সমস্ত প্রবলেম শেষ হয়ে যাবে। তো বন্ধু, এই 10টি সাইকোলজিক্যাল ফ্যাক্টের মধ্যে থেকে আপনাকে কোন ফ্যাক্টগুলিকে সব থেকে বেশি ইন্টারেস্টিং এবং ইউজফুল বলে মনে হয়েছে তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এক মহান ফিলোসফার প্লেটো বলেছিলেন, একজন বুদ্ধিমান ব্যক্তি শুধুমাত্র তখনই কথা বলে যখন তার কিছু বলার থাকে, আর অন্যদিকে একজন অবুঝ মূর্খ ব্যক্তি এজন্যই কথা বলে কারণ সে শুধু সবাইকে নিজের কথা শোনাতে চায়। তুমি জীবনে হয়তো এমন অনেক মানুষ দেখেছো যারা অনেক কম কথা বলে, দরকার ছাড়া তারা কথাই বলে না। আবার হয়তো এমন অনেক মানুষ দেখেছো যাদের কথা শুনতে শুনতে তোমার বিরক্ত লাগা শুরু হয়ে গেছে। তুমি মনে মনে শুধু ভেবেছিলে যে কখন তাদের কথা বলা শেষ হবে, কারণ তাদের অতিরিক্ত কথা তোমার কাছে অসহ্য হয়ে পড়েছিল। একজন বোকা ব্যক্তির পরিচয় পাওয়া যায় তার কথার মধ্যে, আর একজন বুদ্ধিমানের পরিচয় তার চুপ থাকা বা সাইলেন্সের উপর নির্ভর করে। কথাটা আমার না, কথাটা বলেছিলেন পিথাগোরাস। যে ব্যক্তি যত কম কথা বলে তার ভ্যালু, অ্যাটিটিউড ও স্মার্টনেস তত বেশি। যদি তুমি একবার শিখে যেতে পারো যে কথা বলার সময় তোমাকে ঠিক কি বলতে হবে, কোথায় বলতে হবে, কখন বলতে হবে ও কতটুকু বলতে হবে, তাহলে তুমি শুধুমাত্র তোমার কথার দ্বারা সবাইকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে পারবে। তোমার বলা প্রত্যেকটা কথা সবাই মনোযোগ দিয়ে শুনবে, তোমার কথার গুরুত্ব অন্য এক লেভেলে চলে যাবে। তোমার বলা প্রত্যেকটি শব্দ তোমার শক্তি হতে পারে, আবার তোমার বলা একটি ভুল শব্দ তোমার সাজানো সবকিছু তছনছ করে দিতে পারে। অতিরিক্ত কথা বলা বাদ দিয়ে শুধুমাত্র চুপ থাকার মাধ্যমে তুমি অনেক কিছু অ্যাচিভ করতে পারবে। তাই সবসময় কিছু বলতে গেলে বা কোথাও নিজের মতামত প্রকাশ করতে গেলে তোমাকে ঠিক যতটা বলা দরকার ততটাই বলবে, তার চেয়ে একটা শব্দ বেশি বলবে না। তোমার নীরবতা তোমার প্রতিপক্ষকে কনফিউজ করে দেয়, তারা তোমার চুপ থাকা দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তুমি কি ভাবছো, তোমার মনে কি চলছে বা তুমি মনে মনে কি পরিকল্পনা করছো সেটা ভেবে তারা অস্থির হয়ে পড়ে। তারা বুঝে উঠতে পারে না তুমি পরবর্তীতে ঠিক কি পদক্ষেপ নিতে যাচ্ছ বা কি করতে যাচ্ছ। যখন কোনো দলের ডিসকাশনের মধ্যে তুমি থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি একটা কথাও বলবে না যতক্ষণ পর্যন্ত না সবাই চুপ হয়ে যায়। সবাই চুপ হয়ে যাওয়ার পর সবার অ্যাট্রাকশন তোমার দিকে হবে। তখন তারা ভাবতে থাকবে তুমি কেন কিছু বলছো না, তোমার মনে মনে ঠিক কি চলছে, আর এই কারণে সবার ফোকাস ও আগ্রহ তোমার উপর এসে পড়বে। আর ঠিক সেই সময় তুমি বলতে শুরু করবে, দেখবে অন্য সবার চেয়ে তোমার কথাগুলো সকলে মনোযোগ দিয়ে শুনছে, আর যার কারণে তোমার কথা আগের থেকে 10 গুণ বেশি গ্রহণযোগ্যতা পাবে।
গৌতম বুদ্ধ বলতেন, কোনো কিছু বলার আগে তোমার সেই কথাটিকে 3টি প্রশ্নের ভেতর দিয়ে পার করো। 1, তুমি যা বলছো সেটার কি কোনো ভ্যালু আছে? 2, তোমার কথা বলা কি এখন ভীষণ জরুরি? 3, তোমার কথাগুলো শুনে সিদ্ধান্তর কোনো পরিবর্তন আসবে কি? যদি তোমার কাছে সবগুলো প্রশ্নেরই যথাযথ জবাব থাকে, তাহলেই কেবল তুমি ওই কথাটি বলবে। ওই যে ছোটবেলায় শিখেছিলে না, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এখন ঠিক সেটাই করতে হবে। যত পারো তত কম কথা বলবে, আর নীরবে নিজের কাজটি নীরবতার সাথে করে যাবে। নীরবতা হলো এই ব্যস্ত ও কোলাহলপূর্ণ পৃথিবীর এমন একটি হাতিয়ার যেটা প্রায় দেখা যায় না বললেই চলে, কারণ সবাই ব্যস্ত যার যার যুক্তি তুলে ধরার জন্য। ভুল লজিক দিয়ে হলেও একই কথা বারবার বলে। মানুষ তার কথাটির গ্রহণযোগ্যতা পেতে চায়, কিন্তু এতে মানুষের মনে তার জন্য যে নেগেটিভিটি ছড়ায় সেটা সে বুঝে না। কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন। জীবনে যত বড় হবে তত বুঝতে পারবে যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই শ্রেয়। তুমি যা বলতে চাও তা যদি নীরবতার চেয়ে বেশি সুন্দর হয় তবেই তোমার মুখ খোলো, তার আগে নয়। যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে সেখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ। তোমার কণ্ঠ তোমার নাম বিশ্বকে জানিয়ে দেবে, কিন্তু তোমার নীরবতার সংগ্রাম তোমাকে তোমার পরিচয় দেবে। সৃষ্টিকর্তা আমাদের কম বলেও বেশি শুনতে প্রাধান্য দিয়েছে, তা না হলে আমাদের 2টি মুখ ও 1টি কান থাকতো। কিন্তু আমাদের 2টো কান দেওয়া হয়েছে যেন আমরা কম বলি আর বেশি শুনি, কারণ কথা বললেই কেউ বড় হয়ে যায় না, যদি বলার